আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এইচআর হাবিব আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব অন শর্ট এমসিকিউ এবং সেটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ স্থিতিবিদ্যার উপর। স্থিতিবিদ্যায় যে এমসিকিউগুলা তিনটা অধ্যায় মিলে আসে সেই এমসিকিউগুলা আজকের এই ভিডিওটির সাহায্যে আমরা কভার করার চেষ্টা করব। দেখো আজকের প্রথম এমসিকিউ। প্রথম এমসিকিউটি একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তর বলটির মান 10 নিউটন এবং এদের লব্ধি ক্ষুদ্রতর বলটির উপর লম্ব। লব্ধির মান কত এটা জানতে চেয়েছে। তাহলে এখানে যে ব্যাপারটা ঘটলো সেটি হচ্ছে দুইটা বল থাকবে এবং একটা থাকবে বড় বল আর একটা হচ্ছে ছোট বল, এবং তারা কত কোণে ক্রিয়াশীল থাকবে? 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকবে এবং বলছে বৃহত্তর বলটির মান 10 নিউটন। বৃহত্তর বলটির মান কত নিউটন? 10 নিউটন। আচ্ছা, আমি বৃহত্তর বলটাকে পি ধরলাম, তাহলে পির মান কিন্তু আলটিমেটলি কত? 10 নিউটন। তাহলে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 নিউটন। আর ক্ষুদ্রতর বলটারে আমি কিউ ধরলাম এবং বলছে কিউ এর উপরে লম্ব। লব্ধিটা কার উপরে? লব্ধি হচ্ছে আর ধরলাম, তাহলে কিউ আর আর এর মধ্যকার কোণ কত? হচ্ছে 90 ডিগ্রি। কারণ বলছে যে এদের লব্ধি ক্ষুদ্রতর বলটির উপরে লম্ব, তাহলে ক্ষুদ্রতর বল কিউ, কিউ এর সাথে লম্ব। লব্ধির মান কত? এই আর এর মানটা জানতে চেয়েছে। এখানে আলফার মান কিন্তু দেওয়া আছে। আলফার মান কত দেওয়া আছে? 120 ডিগ্রি কোণে। আর এই যে এখানে কিউ আর আর এর মধ্যকার যে কোণ, এটা লব্ধিটা কিউ এর সাথে যে কোণ, এটাকে আমরা থিটা দ্বারা এক্সপ্রেস করতে পারি। তাহলে আমরা সূত্র জানি ট্যান থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা, তাই না? ওইখানে কিন্তু কোণটা ছিল পির সাথে, কিন্তু এখানে কোণটা দেওয়া আছে কিউ এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে এখানে কোণটা কার সাথে? কিউ এর সাথে। তাহলে কিউ এখানে সিঙ্গেল থাকবে। কিউ প্লাস এখানে হচ্ছে পি সাইন আলফা, এখানে হচ্ছে পি কিউ সাইন আলফা সূত্র ছিল, তাহলে এখানে পি সাইন আলফা, এখানে হবে কজ আলফা, এখানে হবে কজ আলফা। অর্থাৎ ট্যান থিটা সমান পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। ওই সূত্রটা পির সাথে অ্যাঙ্গেল ছিল, এজন্য লেখা হয়েছিল ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে কিউ এর সাথে কোণ হয়েছে, এই জন্য ট্যান থিটা সমান সমান পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। এখন আমরা যদি এখানে থিটার মান তো দেওয়া আছে 90 ডিগ্রি, ট্যান 90 মান হচ্ছে অসংজ্ঞায়িত, একবারে লিখলাম অসংজ্ঞায়িত মানে 1/0 দিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে হচ্ছে পি সাইন আলফা, এখানে কিউ প্লাস পি কজ আলফা। আর যদি গুণ করি তাহলে কিউ প্লাস পি কজ আলফা সমান সমান হচ্ছে 0 আসে। এখন বাকি ক্যালকুলেশন করার জন্য আমরা কজ আলফা সমান সমান কি আসে? কজ আলফা সমান সমান হচ্ছে মাইনাস কিউ বাই পি আসে। এখন বের করতে কইছে কিন্তু আমাদের লব্ধি বল বের করতে বলছে। কার মান? লব্ধি বল। তাহলে লব্ধি সমান সমান কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা কিন্তু আমরা জানি লব্ধি নির্ণয়ের সূত্র। এখন পির মান তো দেওয়া আছে, পির মান হচ্ছে 10 নিউটন। পির মান 10 নিউটন, তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। কিউ এর মানটা কত? কিউ এর মানটা কি এখানে দেওয়া আছে? ক্ষুদ্রতর বলটার উপর লম্ব বলছে, খালি লব্ধিটা ক্ষুদ্রতর বলের উপর লম্ব বলছে, তাহলে কিউ এর মান কিন্তু এখানে এক্স্যাক্টলি দেওয়া নাই। আচ্ছা ফাইন, তাহলে আমি এখানে কিউ স্কোয়ারই রাখলাম প্লাস 2p কিউ। এই যে কজ আলফা মানে কি? মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি। হ্যাঁ, এখন এখান থেকে দেখো পি আর পি কিন্তু কাটা যাইতেছে, তাহলে কি দাঁড়াইতেছে? রুট আবার 100 প্লাস কিউ স্কোয়ার এখানে হচ্ছে মাইনাসের 2q স্কোয়ার, তার মানে 100 মাইনাস কিউ স্কোয়ার, এরকমটা দাঁড়াইতেছে আর ইকুয়াল। এখন বলছে একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তর বলটার মান, তাহলে বড় বলটা 10 নিউটন, পির মান দেওয়া আছে, এদের লব্ধি ক্ষুদ্রতর বলটির উপর লম্ব। ক্ষুদ্রতর উপর লম্বের কারণে আমরা এই কেসটা আমরা করলাম। এখন লব্ধির মান কত এটা জানতে চেয়েছিল। মধ্যকার কোণ কিন্তু 120 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে এখানে আলফার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে এখান থেকে তো আমরা আসলে ই বের করে নিয়ে আসতে পারি, কি বলে কিউ আর পি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে পারি। তাহলে এইখানে আমরা সবশেষ পাইছিলাম কজ আলফা সমান মাইনাস কিউ বাই পি। আচ্ছা ফাইন, এখানে দেখো আর একটা কাজ আমরা করে নিতে পারি, সেটা কজ এই যে কজ 120 ডিগ্রি, আলফার মান তো 120 ডিগ্রি এখানে দেওয়াই আছে। এই যে 120 ডিগ্রি যদি এখানে বসায়, কজ 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ সমান সমান মাইনাস কিউ বাই পি। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যদি যায়, আর তাহলে থাকে হচ্ছে পি ইজ ইকুয়াল টু 2q থাকে, পি এর মান 2q। তাহলে এখান থেকে আমরা যদি কিউ এর মান বের করি, কিউ মানে হচ্ছে পি বাই 2, এন্ড পির মান তো দেওয়া আছে 10, তাহলে 10টা যদি 2 দ্বারা ভাগ করি এখানে কিন্তু আলটিমেটলি 5 আসে। তাহলে এখান থেকে পির মান পেয়ে গেলাম 5। এখন পির মান যদি
কিউ এর মান পেয়ে গেলাম 5, তাহলে কিউ এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে 100 থেকে 5 স্কয়ার মানে 25, 100 থেকে 25 বাদ দিলে রুট ওভার 75, 75 যদি আমরা একটু সিস্টেমেটিক ভাবে লিখি 3 25 হচ্ছে 75 এবং 25 এর বর্গমূল করি 5, তাহলে 5√3। রাইট আনসার কি? লব্ধি হচ্ছে 5√3। আমি আবারও এক নজরে বলতেছি, প্রথমে tan থিটা সমান q sin আলফা বাই p প্লাস q cos আলফা, ওই সূত্র দিয়েই যেহেতু থিটাটা এখানে q আর r এর মধ্যকার কোণ সেহেতু p sin আলফা বাই q প্লাস p cos আলফা করা হয়েছে। এরপর এখান থেকে p আর q এর মধ্যে একটা সম্পর্ক আসছে এবং সেটা হলো p = 2q, কিন্তু q p এর মান তো দেওয়া আছে, p এর মান হচ্ছে 10, এজন্য q এর মান বের করছি 5। এখন এরপরে লব্ধিটা আমরা এখানে মান বসাই দিছি আর কি, একদম সিম্পল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি cos আলফার পরিবর্তে -q/p বসাইছি, এটা না বসায় cos 120 ডিগ্রি বসালেও হবে, অসুবিধা নেই। আমি এই -q/p কোন লাইন থেকে লিখছি? এই লাইন থেকে লিখছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটার দিকে লক্ষ্য করি। আজকের যে দ্বিতীয় কোশ্চেনটা, অর্থাৎ অষ্টম অধ্যায়ের অন শর্ট এমসিকিউ এর দ্বিতীয় এমসিকিউ, যেটা আসলে আসছে মূলত 8C থেকে। আমি এখানে 3টা চ্যাপ্টারেরই এমসিকিউ আলোচনা করেছি এবং এর বাইরে আসলে টাইপে অঙ্ক আসে না, যদিও খুব কম এমসিকিউ আলোচনা করেছি, কিন্তু আসলে টাইপ কিন্তু এগুলার মধ্যে থেকেই আসে। 2 নাম্বার এমসিকিউটা খেয়াল করো, নিচের চিত্রটি লক্ষ্য করো ও প্রশ্নটির উত্তর দাও। পি ও কিউ পরস্পরের স্থান বিনিময় করলে এ বি বরাবর লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ কত হবে? এখানে ভালোভাবে লক্ষ্য করো, পি এ আর বি বিন্দুতে দুইটা বল কার্যকর আছে এবং পি বিন্দুতে 2 নিউটন বল আর কিউ বি বিন্দুতে হচ্ছে 5 নিউটন বল আছে। তাইলে বলো তো এই দুইটা লব্ধি এই মুহূর্তে কোন জায়গায় আছে, ডি বিন্দুতে না ডি প্রাইম বিন্দুতে? এটা তোমার বুঝতে হবে। আমরা জানি যে একটা জায়গায় দুইটা বল ক্রিয়াশীল আছে এরকম ভাবে, হ্যাঁ, তাহলে লব্ধিটা কোথায় হবে? মাঝখানে হবে না কোনো একটা সাইডে হবে? সেটা হলো বল দুইটার উপর নির্ভর করবে। বল দুইটা যদি সমান হয় তাহলে লব্ধি এক্স্যাক্টলি মাঝখানে থাকবে। বল দুইটা যদি অসমান হয়, যে বলটা বড় আসলে লব্ধিটা তার কাছাকাছি অবস্থান করবে। দেখো এইখানে পির মান কত দেওয়া আছে? 2 নিউটন দেওয়া আছে। এখানে কিউ এর মান কত দেওয়া আছে? 5 নিউটন দেওয়া আছে। তাহলে এই দুইটার যে লব্ধি সেটা কিন্তু কিউ এর কাছাকাছি হবে। কিউ এর কাছাকাছি বিন্দু কি? এখানে এই যে চিত্রে ডি প্রাইম বিন্দু, অর্থাৎ প্রাথমিক অবস্থায় লব্ধি ডি প্রাইম বিন্দুতে আছে। এইবার এই এ আর বি বিন্দুর বলদ্বয় যদি স্থান বিনিময় করলে লব্ধিটা কি হয়ে যাবে? অবশ্যই সরে যাবে। তার মানে এই বড় বলটা তখন এই এ বিন্দুতে চলে আসবে আর ছোট বলটা বি বিন্দুতে চলে যাবে, তাহলে লব্ধি তো এর কাছাকাছি হবে। এইবার পরের ক্ষেত্রে কিন্তু লব্ধি ডি বিন্দুতে আছে। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, আমরা এই সূত্রটা জানি। আমরা প্রথম এই অধ্যায়টির ধারাবাহিক লেকচার ভিডিওতে কিন্তু প্রথম ভিডিওটা আপলোড করা হয়েছিল, যেখানে সবগুলো অধ্যায়ের সূত্র আলোচনা করা হয়েছিল। যাদের ওই ভিডিওটা দেখা হয়নি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে এসে আমার এখান থেকে আবার শুরু করা যেতে পারে, যাতে তুমি বুঝতে পারো। দেখো প্রথম ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, পি বিন্দুতে পি বল ইনটু এ বিন্দুতে, পি থেকে লব্ধির দূরত্ব কত? লব্ধির দূরত্ব এডি প্রাইম ইজিক্যাল টু কিউ থেকে লব্ধির দূরত্ব হচ্ছে বিডি প্রাইম। এখন এখান থেকে যদি আমরা কার মান? এডি প্রাইমের মান বের করে রাখতে চাই, তাহলে এটা আসলে মোমেন্টাম দেখে বুঝতে হবে কখন কোনটা বের করা যাবে। বিডি বাই এডি প্রাইম ওই পাশে নিলাম, এই এডি প্রাইম আর এই কিউটা এই পাশে নিলাম, তাহলে পি বাই কিউ এরকম আসে। এখন যদি আমরা যোজন করি তাহলে বিডি প্লাস এডি প্রাইম আসে, আর নিচে কিন্তু এডি প্রাইমই থাকে। আর এখানে পির মান কত? 2 আর কিউ এর মান হচ্ছে 5। তাহলে আমরা যদি করে ফেলি, যোজন করি, তাহলে এখানে কিন্তু 5 আসতেছে। তাহলে আলটিমেটলি যে বিষয়টা এখানে দাঁড়াইলো আমরা সেটা এখানেই লিখে রাখি, সেটা হচ্ছে এডি প্রাইমের মান। এই যে বিডি প্লাস এডি প্রাইমের মান কত? দেখো এই যে বিডি প্রাইম, হ্যাঁ, এখানে বিডি আর বিডি, এই যে বিডি প্রাইম হবে এখানে বিডি প্রাইম, এই যে বিডি প্রাইম এইটুকু হচ্ছে বিডি প্রাইম আর এইটুকু এডি প্রাইম, মানে পুরাটা কিন্তু এবি মানে কিন্তু 14 সেন্টিমিটার দেওয়া আছে। তাইলে এইটুকুর মান 14। আমরা যদি 14 5 14 হলো 5 14, এডি প্রাইম মানে হলো 5 গুণন 14 বাক হলো এই যে 5 আর 2 7, এটা নিচে যাবে 7 2 গুণা 14, তার মানে এডি প্রাইমের মান হচ্ছে 10 সেন্টিমিটার। সেন্টিমিটার স্কেলে মান দেওয়া থাকার কারণে এডি প্রাইমের মান কিন্তু আমরা এখান থেকে অলরেডি বের করে ফেললাম, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন দ্বিতীয় ক্ষেত্রে বল দুইটাকে স্থান বিনিময় করছে। বল দুটোকে কি করছে? স্থান বিনিময় করছে, দ্যাট মিনস সোয়াপ করছে। পি এর জায়গায় কিউ কে নিছে, কিউ এর জায়গায় পি কে নিছে। তাহলে কি হয়? তাহলে কিন্তু লব্ধিটা চেঞ্জ হয়ে যাবে, লব্ধি ডি বিন্দুতে অবস্থান করবে। তাইলে এবার এ বিন্দুতে লব্ধি আছে, বল আছে কত? কিউ বল আছে। এ থেকে লব্ধির দূরত্ব কি? এডি।
আবার বি বিন্দুতে এখন কত বল আছে, বি বিন্দুতে পি বল আছে, পি থেকে লব্ধির দূরত্ব কি বিডি, এই হচ্ছে বিডি। এখন এখান থেকে আসলে প্রশ্ন করছে যে ক্রিয়া বিন্দু কত দূরত্বে সরে গেছে, এটা হলো ডি প্রাইম বিন্দুতে সরছে, ডি প্রাইমে ছিল পরে ডিতে চলে গেছে, স্মরণ হয়েছে যে এইটুকু বাই করার জন্য আমরা আগের এডি প্রাইম বের করছি। এখন যদি এডি বের করতে পারি তাহলে এডি প্রাইম থেকে এডি বাদ দিলে কিন্তু ডিডি প্রাইম বের হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা এডি বের করব, এডি বাই এ ডি। এডিটা নিচে রাখবো, যেটা বের করতে হয় সেটা একটু নিচে রাখলে সুবিধা হয়, কারণ আমরা যোজন করতে হবে এরপরে। তাহলে বিডির নিচে লিখলাম এডি, আর এইখানে পি এর নিচে লেখা হইলো, এই বিডির নিচে লেখা হইলো, বিডির নিচে এডি, তাহলে পি টাই পাশে আসবে, তাহলে কিউ এর নিচে লেখা লাগবে পি। এখন যদি আমরা যোজন করি তাহলে বিডি প্লাস এডি, বিডি প্লাস এডি বাই হচ্ছে এডি ইজ ইকাল টু কিউ প্লাস পি ডিভাইডেড বাই পি। এখন এখানে একটু যদি খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে বিডি প্লাস এডির মান কত, ওই চিত্র থেকে বিডি প্লাস এডি মানে পুরাটা হলো 14, মানে এবি মানে পুরাটা 14 বাই এডি ইজ ইকাল টু, এখানে 5 আর 2 এর যোগফল, উপরে হলো 7, নিচে হচ্ছে পি, পির মান কত, পির মান হচ্ছে 2 নিউটন 2। তাহলে এখান থেকে যদি আমরা এডি বের করি, এডি ইজ ইকাল টু হলো 14 দুগুণা 28 ভাগ 7, তাহলে 4 7 28, তাহলে 4 সেন্টিমিটার। এখানে এডির মান হলো 4 সেন্টিমিটার, এই যে এডির মান হলো 4 সেন্টিমিটার, আর এই যে এখানে এডি প্রাইম হচ্ছে 10 সেন্টিমিটার। এখন এই এডি প্রাইম থেকে যদি এডি বাদ দাও তাহলে ডিডি প্রাইম দূরত্বটা বের হয়ে যাবে, এবং ডিটি প্রাইমই হচ্ছে লব্ধির সরণটা, লব্ধি কত দূরে সরে গেছে সেইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব কিন্তু এর পরের এমসিকিউটিতে। পরের এমসিকিউটা খেয়াল করো, 3 নাম্বার এমসিকিউ। 3 নাম্বার এমসিকিউটাও অত্যন্ত ইন্টারেস্টিং একটা এমসিকিউ, এবং তোমরা যদি একটু খেয়াল করো 3 নাম্বার এমসিকিউটা বলছে এ বি ভারী সুষম দণ্ডের এ প্রান্তে 10 কেজি ভরের ওজন ঝুলানো আছে। আচ্ছা, আমরা একটু এ বি একটা ভারী সুষম দণ্ড আঁকে ফেলাই। এর এ প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তু ঝুলানো আছে, সেটাও লিখে দিলাম। এখন প্রশ্ন হলো ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটি খুঁটির উপর, এই প্রান্ত থেকে কত দূরে, 1 মিটার দূরে একটা খুঁটির উপর, দিস ইজ খুঁটি, 1 মিটার দূরে একটা খুঁটির উপরে, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি। আচ্ছা, একটা খুঁটির উপর অনুভূমিকভাবে সুস্থিত থাকে, খুঁটিটির উপর চাপ হলো 30 কেজি। খুঁটির উপর চাপ কত, এটা উপরের দিকে দিতে হয়, এটা হলো 30 কেজি খুঁটির উপরে চাপ। এবি দণ্ডটির দৈর্ঘ্য কোনটি, এবি দণ্ডটার, এখন এই পুরা এবি দণ্ডটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, এবি দণ্ডটার কি জানতে চেয়েছে, দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে এবি একটা ভারী সুষম দণ্ড, এবি আমি জাস্ট আঁকাইছি, এবং এ বিন্দুতে 10 কেজি ওজনের বস্তু ঝুলানো আছে, এবং এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো হলো। ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে, এই প্রান্ত থেকে কত, 1 মিটার দূরে, তার মানে এসি মানে 1 মিটার, 1 মিটার দূরে একটি খুঁটির উপর আনুভূমিকভাবে সুস্থিত থাকে, এই এবি দণ্ডটা সুস্থিত থাকে। প্রশ্ন হচ্ছে এই খুঁটির উপর চাপের মান হলো 30 কেজি যদি হয়, তাহলে এবি দণ্ডটার দৈর্ঘ্য কত। এখন বোঝার চেষ্টা করো, এই যে খুঁটিটার যে এখানে এই এবি যে দণ্ডটা আছে, এই দণ্ডটা যেহেতু এই সি বিন্দুতে সুস্থিত আছে, আবার এই প্রান্তে 10 কেজি আছে, তাহলে এই খুঁটিটার কিন্তু একটা ওজন আছে। এই খুঁটিটার কি আছে, এই দণ্ডটার, খুঁটি তো না সরি, এই দণ্ডটার, এবি দণ্ডটার কিন্তু একটা ওজন আছে, সেই ওজনটা কিন্তু একবার মাঝখানে ক্রিয়াশীল হবে। এটা কোন জায়গায় ক্রিয়াশীল হবে, মাঝখানে। আর এইখানে যদি 30 কেজি হয়, এটা যদি 30 কেজি হয়, এটা যদি 10 কেজি হয়, তাহলে আসলে খুঁটির ওজন আলটিমেটলি 20 কেজি। এটা লজিক দিয়ে করলাম, কারণ যেহেতু খুঁটি স্থির আছে। তাহলে এই পাশে যদি 20 কাজ করে, আর এই পাশে যদি 10 কার্য করে, আর খুঁটির উপর যদি 30 হয়, তাইলেই তো জিনিসটি স্থির থাকে, তাহলে ব্যালেন্স হয়ে যায়। এই নিচের দিকে 30, উপরের দিকে 30, বাস ব্যালেন্স। কিন্তু অন্য মান হইলে কিন্তু হবে না, এই জন্য কিন্তু দণ্ডটার ওজন 20 কেজি হয়ে গেছে, এই জন্য আমি ধরে নিতে পারি। তাহলে এটা আমি ও বিন্দু দিলাম। এখন আমাদের বের করতে হবে এবি দণ্ডটার দৈর্ঘ্যের মান। দেখো এইখানে যে বিষয়টা বোঝার, সেটা হচ্ছে এখানে এসি, যেহেতু আসলে এই জায়গায় একটা বল আছে 20, এই জায়গায় আছে 30, আর এই জায়গায় আছে 10 কেজি, তাহলে আলটিমেটলি এই যে এ আর ও বিন্দুর লব্ধিটা কিন্তু সি বিন্দুতে কার্যকর আছে। এ আর ও বিন্দুর যে বলের বা ওজনের সমপরিমাণ লব্ধিটা মূলত আসলে খুঁটির উপর কিন্তু কার্যকর আছে। আমি সেই লজিক দিয়েই তো এটা 20 করলাম। তাহলে এখন সূত্র অনুসারে 10 ইন্টু এসি ইজ ইকাল টু 20 ইন্টু ওসি, আমরা এটা কিন্তু লিখতে পারি। আর এসির মান কিন্তু 1 দেওয়াই আছে, তাহলে 10 ইন্টু এসি মানে 1 ইজ ইকাল টু 20 ইন্টু ওসি।
তাহলে এখান থেকে ওসির মান যদি বের করি 10/20, দ্যাট মিনস হাফ মানে 0.5, এগুলা কি দৈর্ঘ্য কি ছিল মিটারে, 0.5 মিটার। এটা হলো ওসির মান বের হইলো। কার মান বের হইলো? ওসির মান। এখন এখান থেকে যদি ও এর মান বের করি, একটু খেয়াল করো, ও কিন্তু আমি বলছিলাম যে তক্তা বা এই দণ্ডটার ভর কিন্তু ও বিন্দুতে ক্রিয়াশীল আছে, এবং এটা ভরকেন্দ্রটা তো একটা দণ্ডের স্বাভাবিক অবস্থায় মধ্যবিন্দুতেই থাকে, তাহলে এখানে কিন্তু ওটা কিন্তু মধ্যবিন্দু। তাহলে এই শর্তে ও এ মানে হচ্ছে এসি প্লাস ওসি। ওসির মান কিন্তু আমরা বের করলাম, এসি কিন্তু দেওয়া ছিল 1 মিটার, আর ওসির মান বের করলাম 0.5 মিটার। তাহলে সব মিলাই আসে কত? 1.5 মিটার। ও এর মান কত আসে? 1.5 মিটার। এখন ও এ যদি 1.5 মিটার হয়ে থাকে, তাহলে পুরা দণ্ডটা এবি কত? এবিটা কিন্তু ও এর আবার দ্বিগুণ। তাহলে 2 গুণন ও এ মানে হচ্ছে 1.5, দ্যাট মিনস হচ্ছে 3 মিটার। এই হচ্ছে এবি দণ্ডটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে 3 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ক্রিটিক্যাল বা মজার একটা অঙ্ক ছিল এরকম, কিন্তু এটা অনেক ক্রিটিক্যাল ছিল বা একটু জটিল ছিল। এর থেকে কিন্তু সহজ প্রশ্ন আসবে বোর্ড পরীক্ষাতে বা অ্যাডমিশন পরীক্ষাতে, সবসময় এরকমটাই থাকে। তো এখন ব্যাপারটা হলো, একটা জটিল অঙ্কের কনসেপ্ট বুঝা মানে কিন্তু তুমি আরো 50টা অঙ্ক বুঝে ফেলা। এই জন্য একটা জটিল অঙ্ক তুমি যদি বুঝো, শিখো, ওইটার কনসেপ্ট দিয়ে তুমি আরো সহজ অনেক এমসিকিউ সলভ করতে পারবা। এই জন্য এটা বোঝা দরকার আছে। হ্যাঁ, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। অঙ্ক বোঝার চেয়ে ব্যাপার বোঝাও গুরুত্বপূর্ণ। পরের যে প্রশ্নটা খেয়াল করো তোমরা, 4 নম্বর কোশ্চেন। 8 এবং 3 ডাইন দুইটি বিসদৃশ সমান্তরাল বল একটি রডের 12 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে ক্রিয়ারত আছে। একটি মাত্র বলের ক্রিয়ায় রডটি সাম্য অবস্থায় রাখতে হলে রডের ন্যূনতম দৈর্ঘ্য কত হবে? আমরা একটা রড আঁকাইলাম, এক পাশে 8 ডাইন বল আছে, আর এক পাশে 3 ডাইন বল আছে। বলের সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। বিসদৃশ বলতে বলছে, এজন্য কিন্তু দুইটার দিক বিপরীত দিকে দিছি। এখন এই যে দুইটা বল আছে, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, বোঝার চেষ্টা করিও। এখন এই যে দুইটা বল আছে, এই দুইটা বলের লব্ধি কোন জায়গায়? ওই যে প্রথম ভিডিওতে যে সূত্র আলোচনা করেছিলাম, সেটা যদি না দেখা হয়ে থাকে আবারও দেখে নিতে বলবো, কারণ সেখানে আমি এই ধরনের কনসেপ্টের যে কন্ডিশন বা সূত্র, লব্ধি, এগুলো আলোচনা করছিলাম। এখানে দেখো 3 আর 8 মানে এই বস্তুটাকে তুমি এই পাশে 8 নিউটন বল দিয়ে টানতেছো, এই পাশে হচ্ছে উপরে 3 নিউটন বল দিয়ে টানতেছো। তাহলে আলটিমেটলি কিন্তু লব্ধিটা মানে বস্তুটা এই দিকেই থাকবে, বস্তুটা এই দিকে থাকবে, এবং তার বস্তুটা যদি এই দিকে থাকে, তার লব্ধিও কিন্তু এই পাশে অবস্থান করবে। লব্ধি তাহলে কার পাশে অবস্থান করবে? ওই 8 ডাইনের পাশে অবস্থান করবে। তাহলে লব্ধি যদি 8 ডাইনের এখানে অবস্থান করে, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা আমি ধরে নিলাম এই বিন্দুটা সি, এবং এখানে লব্ধি থাকবে। লব্ধি মূলত 8 থেকে 3 বাদ দিলে এটা কিন্তু 5 ডাইন। লব্ধি কিন্তু 5 ডাইন। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরা দণ্ডটারে, এবি দণ্ডটারে যদি আমি স্থির রাখতে চাই, তাহলে একটা বল দিয়ে যদি স্থির রাখতে চাই তাহলে এই দণ্ডটার দৈর্ঘ্য কত? একটা বল যদি স্থির রাখতে চাই, সেটা কিন্তু 5 নিউটন হবে, কারণ এই দুইটার লব্ধি, এই দুইটা মিলে 3 ডাইন আর 8 ডাইন কাজ করা মানে কি? আলটিমেটলি 5 ডাইন কাজ করা। তাহলে একটা মাত্র বলের ক্রিয়ায় যদি স্থির রাখতে চাই, সেটা হলো 5 ডাইনের ক্রিয়ায় স্থির রাখতে হবে। তাহলে এক্ষেত্রে দণ্ডটার দৈর্ঘ্য কত হবে? যেহেতু 5 ডাইন এই জায়গায় কার্যকর আছে, সেক্ষেত্রে দণ্ডটার দৈর্ঘ্য কিন্তু হবে এই পুরাটুকু, অর্থাৎ বিসি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের বিসি বের করতে হবে। দেখো সূত্র, তাহলে 5 ইন্টু, আমরা যদি এখন এইভাবে চিন্তা করি যে এখানে একটা বল কার্যকর আছে, সেটা হলো 8, সেটা হচ্ছে 8 থেকে লব্ধির দূরত্ব কত? লব্ধির দূরত্ব কিন্তু এসি ইজিক্যাল টু 8 থেকে লব্ধির দূরত্ব কি? এসি। এবার আর একটা বল আছে 3 থেকে লব্ধির দূরত্ব কত? 3 থেকে লব্ধির দূরত্ব বিসি। হ্যাঁ, এরকম। তাহলে আমরা যদি এখান থেকে, এই যে একটি রডের 12 সেন্টিমিটার ব্যবধানে, এই যে এবি কিন্তু এখানে 12 সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়া আছে, বলা যেতে পারে গিভেন এবি ইজিক্যাল টু 12 সেন্টিমিটার, এবি ইজিক্যাল টু 12 সেন্টিমিটার। তাহলে বিসি থেকে যদি এসি বাদ দেই, তাহলে বিসি থেকে এসি বাদ দিবার গেলে বিসি বাই এসি, তাহলে এসিটা ওই পাশে নিলাম, এসিটা ওই পাশে নিলাম, তাহলে এটা ওই পাশে নিলাম, আর 3টে এই পাশে আসে, 8/3 আসে। এখন যদি আমি এখানে বিয়োজন করি, বিয়োজন করলে কি দাঁড়ায়? বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এসি, 8 - 3/3, শুধু বিয়োজন অথবা শুধু যোজন। এই কাজগুলো করলে কিন্তু লবের সাথে সবসময় করতে হয়, তাহলে সে কারণে আমরা এটা করলাম। তাহলে বিসি থেকে যদি আমরা এসি বাদ দিই, বিসি মানে পুরাটার দৈর্ঘ্য, বিসি মানে কি? পুরাটার দৈর্ঘ্য।
পুরাটার দৈর্ঘ্য থেকে যদি আমি এসি টুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে এবি আসে। এই মানটা কি আসে? এবি। এবি বাই এসি ইজিক্যাল টু আর থেকে 3 বাদ দিলে 5/3। তাহলে এবির মান তো দেওয়াই আছে। এবি মানে এই যে প্রাথমিক অবস্থায় দণ্ডটা যে দৈর্ঘ্য ছিল এটুকুর মান তো দেওয়া আছে 12। তাহলে এটা যদি 12 হয় এখান থেকে কিন্তু এসি বের হয়ে যাবে। তাহলে সুতরাং এসি ইজিক্যাল টু কত? এসি ইজিক্যাল টু হইল 12 গুণন 3 ভাগ হচ্ছে 5, 3 12 36/5। তাহলে এসির মান কত? 36/5। এটা কার মান বেরিলো? এসির মান। পুরাটার মান কত? আমার একটা মাত্র বলের ক্রিয়ায় যদি ক্রিয়াশীল রাখতে চাই, বস্তুটারে স্থির রাখতে চাই, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য হবে বিসি পুরাটা। তাহলে পুরাটার দৈর্ঘ্য কত? এখানে এসির মান পাই গেলাম 36/5, আর এবির মান তো আগেই দেওয়া আছে 12। তাহলে এটার সাথে 12 যোগ করলে পুরা দণ্ডটার দৈর্ঘ্য বিসি বের হয়ে যাবে। একটা মাত্র বলের ক্রিয়ায় যদি বস্তুটা স্থির রাখতে চাই, পুরা দণ্ড বলতে একবারে যে জায়গায় লব্ধি আছে সেখান থেকে এই যে এই পর্যন্ত এই পুরা ডিস্টেন্সটা কত? তাইলে হচ্ছে 12 আর হইল 36/5। এটা ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে 5 12 হইল 60 আর 36/5। সো 60 আর 36 কত? 96। তাহলে 96 রে যদি 5 দ্বারা ভাগ করো যা হয়, 96 রে 5 দ্বারা ভাগ করলে সম্ভবত 19.5 হয়। 96 রে 5 দিয়ে ভাগ দিব। 5-এর মধ্যে যায় এখানে একবার 5, অবশিষ্ট থাকে এখানে 4, 46 মধ্যে যায় কত? 5 নং 45। এটা 9 বার যায় 45, অবশিষ্ট থাকে কিন্তু 1 0.10, 10-এর মধ্যে তো যায় না 0, 5 20 100, 19.20। তাহলে 19.2 মিটার। এটা কিন্তু রডের ন্যূনতম দৈর্ঘ্য, অর্থাৎ পুরা রডটাকে যদি আমরা স্থির রাখতে চাই তাহলে রডের দৈর্ঘ্য 19.2 সেন্টিমিটার হওয়া লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ম্যাথ। আমরা পরের এমসিকিউটি সলভ করি। দেখো পরের যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে 5 নাম্বার এমসিকিউ, এবং এটা একটা বড় প্রশ্ন, যদিও আমরা এটা আনসারটা মুখস্থ রাখতে পারি। এই টাইপের আরও বেশ কিছু প্রশ্ন আছে। বলছে যে এবিসি একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের এ বি সি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের 3টি সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করে, এবং লব্ধির দিক হয় ত্রিভুজটির অন্তকেন্দ্র। লব্ধির দিকটা কি? ত্রিভুজটার অন্তকেন্দ্র। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক এটা জানতে চেয়েছে এখানে। তাহলে এ বি সি ত্রিভুজের আমরা একটা ত্রিভুজ আঁকাই দিছি ঘটনাটা রিপ্রেজেন্ট করার জন্য। এই ঘটনা দিয়ে প্রশ্ন আসে, এ বি সি এটা ত্রিভুজ। এই ত্রিভুজের বি বিন্দুতে আছে হচ্ছে কিউ বল এবং সি বিন্দুতে আছে আর বল, এবং এই যে 3টা বলের লব্ধি সেটা হচ্ছে অন্তকেন্দ্রতে আছে, সেটা হলো পি যোগ কিউ যোগ আর, যেহেতু সমমুখী সমান্তরাল বল। এটা হচ্ছে এই 3টা বলের লব্ধি। এখন প্রশ্ন হচ্ছে নিচের কোনটা সঠিক। এই টাইপের প্রশ্ন থেকে এটা লব্ধিটা অন্তকেন্দ্রে না থাকতে পারে, লব্ধিটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্রে থাকতে পারে, এই টাইপের প্রশ্ন থাকতে পারে। এবং এখানে সবগুলোর ক্ষেত্রে যে সম্পর্কগুলো রাইট সেগুলো হচ্ছে, 1 নম্বর হলো পি ইস টু কিউ ইস টু আর সমান সমান সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। এটা অপশনে থাকলে এটা রাইট অ্যান্সার। আর একটা এরকম হয় এ ইস টু বি ইস টু সি, এরকম হয় পি ইস টু কিউ ইস টু আর সমান কি এ ইস টু বি ইস টু সি। এই যে দুইটা স্পেশালি এই দুইটা প্রশ্ন হয়। আরও 2-একটা কেসও আছে, আমি এখন সেখানে সবগুলো আমার মুখস্থ নেই। এই দুইটা মনে আছে, এই দুইটা বললাম। তাহলে এই দুইটার আলোকেই কিন্তু এখানে অপশন দেওয়া আছে। যেমন এই দুইটার এইটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এই পি ইস টু কিউ ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি যে কথা, পি বাই এ সমান কিউ বাই বি সমান সি আর বাই সি একই কথা। অতএব এটা রাইট অ্যান্সার কিন্তু ক নাম্বারটা হবে। 5 নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। এরপরে 6 নাম্বার এমসিকিউটা খেয়াল করো। 6 নাম্বার প্রশ্নটা এখানে যেটা বলছে সেটা হচ্ছে নিচের একটা চিত্র লক্ষ্য করতে বলছে, এবং এই চিত্রের আলোকে উত্তর দিতে হবে। চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো এখানে একটা কোনো বস্তু টস্তু আছে, কারণ এখানে আমরা বল দেখতে পাচ্ছি। একটা বল এটার সাথে 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল রয়েছে, আর একটা 3 নিউটন বল আছে এখানে, আর একটা হচ্ছে এই বস্তুটার ওজন ডব্লিউ নিচের দিকে ক্রিয়াশীল রয়েছে। এবং এখানে টোটাল তাহলে 3টা বল হয়েছে, টোটাল 2√2 ডব্লিউ আর 3 নিউটন। এখন এখানে তো আর বলে নাই যে এই 3টা বল এখানে সাম্য অবস্থায় আছে, শুধু বলছে 3টা বল এখানে ক্রিয়াশীল আছে, চিত্র দেখে যেটা বোঝা যায়। তাহলে এই কথার আলোকে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এইখানে
এই তিনটা বলের জন্য আমরা আসলে লামির সূত্র অথবা কি বলে বলের সাইন সূত্র এটা প্রয়োগ করতে পারি। স্পেশালি বলের সাইন সূত্র নাম দিয়ে অভিহিত করতেছি, কারণ আমি জানি না যে এই তিনটা বল আসলে এখানে সাম্য অবস্থায় আছে কিনা। আবার এমনও হইতে পারে যদি লামির সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে তো এরকম পার্থক্য নেই, যেহেতু বলা নাই যেটাই ব্যবহার করি একই আর কি। তো যাই হোক, এখানে ডব্লিউ এর মান বাই করা লাগবে। আলটিমেটলি তোমার গোল জানি মনে রাখো তুমি, সেটা হচ্ছে ডব্লিউ এর মান বের করতে হবে। তিনটা বল আছে, তাহলে আমি যদি প্রথমে ডব্লিউই নেই, যেহেতু ডব্লিউ এর মান বের করতে হবে, তাহলে এই সূত্রটা হলো নেওয়ার নিয়ম হলো যখন যে বলটা নিবা ওই বল বাদে বিপরীত দুইটা বলের মধ্যকার কোন সাইনের অনুপাত নিচে হবে, সাইনের কোন মানটা নিচে হবে। যেমন এখানে ডব্লিউ বল নিছি, তাহলে ডব্লিউ বাদে বাকি দুইটা বল কি 3 নিউটন আর 2√2 নিউটন, তাহলে এই দুইটা বলের মধ্যকার কোণের সাইনের অনুপাত নিতে হবে সাইন 180 ডিগ্রি। পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তার এই 45 টুকু বাদ দিলে হলো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এরকম হবে। এরপরে ডব্লিউ একটা বল নিলাম, এরপরে আরেকটা বল আছে 2√2, তাহলে আমরা 2√2 যদি এই বলটা নিই 2√2 নেই, তাহলে 2√2 বাদে বাকি যে দুইটা বল আছে 3 আর ডব্লিউ, এই দুইটার মধ্যকার কোণ নিতে হবে, এবং এই দুইটার মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন 90 লিখবো, এখানে ডব্লিউ বাই সাইন 135 ডিগ্রি, আর এখানে 2√2 বাই সাইন 90 মান তো 1। এখন আলটিমেটলি ডব্লিউর মান হচ্ছে 2√2 ইন্টু সাইন 135 ডিগ্রি। এখন সাইন 135 ডিগ্রির মান কত সেটা হচ্ছে এখানে মেন কথা। সাইন 135 আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি, সেটা হলো সাইন এইটা থেকেই করতে পারতাম, আমি আসলে একটু বেশি করতে গেছি, এইটা থেকেই করতে পারতাম, কোয়ার্ডেন হিসাব করতে পারতাম। এখানে এটাই করি, এখানে একটু মুছে দিই, আমরা এটাই করি, এটা এখানে সহজ হবে। আমরা কোয়ার্ডেন হিসাবে আমরা এই লাইনে থেকেই করা পারতাম, এই লাইন থেকে করা পারতাম। আচ্ছা, এইটুকু একটু মুছে দিতেছি। আমরা যদি এখান থেকে কোয়ার্ডেন হিসাব করি কি হয়, সাইন 180 ডিগ্রি মাইনাস, এটা আসলে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইনের গড় এবং এখানে সাইন আছে, অতএব পজিটিভ এটা। বাট 180-র কারণে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না, খুব ভালো। তাহলে জাস্ট এটা কি হবে, জাস্ট সাইন 45 হবে, সাইন 45 ডিগ্রি হবে। তাহলে ডব্লিউ ইজ ইকাল টু কত, সাইন 45 ইন্টু 2√2, তার মানে সাইন 45 এর মান তো 1/√2, 1/√2 সাথে 2√2 গুণ করলে √2 কাটা 2 নিউটন। তাহলে ডব্লিউ এর মান কত, 2। এখানে কিন্তু 2 রাইট অ্যান্সার দেওয়া আছে, ডব্লিউ এর মান 2 নিউটন। আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি অতঃপর আমরা এই ভিডিওটির 7 নাম্বার এমসিকিউটি সলভ করছি। এর অত্যন্ত ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি F1 আর F2 দুইটা বল রয়েছে, এবং F1 হচ্ছে অনুভূমিক বল, F2 হচ্ছে উলম্ব বল, এবং 10 নিউটন একটা লব্ধি বল আছে F1 আর F2 এর, এবং এই লব্ধি বলটা F1 বলের সাথে আসলে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে F1 আর F2 এর মধ্যে ওই লব্ধি বলের সম্পর্ক কি? এই দিক দিয়ে যদি R বল কার্যকর থাকে, এই দিক দিয়ে যদি P বল কার্যকর থাকে, এটা কিউ থাকে। মূলত এই কোণটা যদি থিটা হয়, P ইজ ইকাল টু, মানে আর এর এগুলো অনুভূমিক উপাংশ হবে, এবং P ইজ ইকাল টু হচ্ছে আর কস থিটা, এবং কিউ ইজ ইকাল টু হচ্ছে আর সাইন থিটা। এই টার্মগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। P ইজ ইকাল টু আর কস থিটা, কিউ ইজ ইকাল টু আর সাইন থিটা। এখন আমাদের বের করতে হবে 10 নিউটন বলের উলম্ব উপাংশ। 10 নিউটন বলের কোন উপাংশ? উলম্ব উপাংশ। তাহলে 10 নিউটন বলের যদি উলম্ব উপাংশ বের করি, মানে F2 বের করতে হবে, তাহলে এই সূত্র অনুসারে F2 মানে কিউ এর মান, কিউ মানে হলো আর সাইন থিটা, আর সাইন থিটা। আর বলতে এখানে 10, সাইন থিটা বলতে 30 ডিগ্রি, সাইন 30 মান হাফ, তাহলে 10-এর সাথে যদি হাফ গুণ করি আলটিমেটলি 5 আসে। তাহলে এখানে উলম্ব উপাংশের মান কত? 5 নিউটন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলে যাচ্ছি 5 নাম্বার এমসিকিউটিতে। 5 নাম্বার লক্ষ্য করো, এখানে আসলে যদিও দেখতে পুরা কোণটা এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, এখানে বিএডি, হ্যাঁ, এই পুরা কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। কোণ বিএডির মান হচ্ছে এখানে আসলে 60 ডিগ্রি দেওয়া আছে। এখানে আমাদের বের করতে কইছে কোণ হলো সিএডির মান, সিএডির মান বের করতে বলছে। এখানে এডি বরাবর যে বলটা কার্যকর আছে, এডির মান দেওয়া আছে, এডি বরাবর বলের নাম, এটা যদি পি ধরি তাহলে পি দেওয়া আছে 6 নিউটন, আর এবি বরাবর যে বলটা আছে সেটা মূলত কিউ যদি ধরি, এবং কিউ এর মান দেওয়া আছে 8 নিউটন। তাহলে সিএডি বের করতে হবে। সিএডি মানে এটা কি আসলে? সিএডি মানে হচ্ছে এখানে এই যে এই 6 আর 8-এর যে লব্ধি, সেই লব্ধিটা মূলত আমরা তো সামুদ্রিক সূত্র অনুসারে জানি এই কর্ণটা লব্ধি নির্দেশ করে, তাহলে এই কর্ণটা লব্ধি। মূলত এখানে সিএডি মানে হলো এই লব্ধিটা মূলত এডির সাথে কত কোণ তৈরি করে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হয় সিঙ্গেল। তাহলে আমরা বের করব ট্যান কোণ সিএডি।
tan কোণ সিএডি সমান সমান যার সাথে অ্যাঙ্গেল 6 এর সাথে অ্যাঙ্গেল ধরছি আমি সিএডিটা, তাহলে 6 উপরে হবে 6 হবে সিঙ্গেল, এখানে হবে 8, এখানেও হবে 8, এখানে হবে সাইন আলফা, এখানে হবে কজ আলফা। এবং আলফা বলতে এখানে কিন্তু এই যে বিএডির মান, এই আলফা বলতে কিন্তু এই বিএডির মান, এই যে যেটার মান হলো 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা 60 ডিগ্রি যদি বসাই দিই, কোণ সিএডি সমান সমান কি, ট্যানটা যদি ওই পাশে যায় তাহলে হবে ট্যান ইনভার্স, তাহলে কি হবে ট্যান ইনভার্স হবে, এবং 8 সাইন আলফা, আলফা মানে কত, আলফা মানে হচ্ছে 60 ডিগ্রি, আলফা মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস 6 প্লাস 8 কস 60 ডিগ্রি। এইরকম একটা ব্যাপার স্যাপার আসতেছে। এখন এটুকু ক্যালকুলেশন করলে যে মানটা আসে, এইটুকু ক্যালকুলেশন করলে এইটুকু ক্যালকুলেশন করলে যে এটা আসবে ট্যান ইনভার্স 2√3/5 এই অংশটা আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারো, জাস্ট খালি মান বসাই দিয়ে যোগ বিয়োগ করা, তাহলে এটা রাইট আনসার কিন্তু এই যে এটাই হবে ট্যান ইনভার্স 2√5/3। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব, 9 নম্বর প্রশ্নটা সহজ এবং ছোট, এবং এটার জন্য আমরা সহজ ট্রিক্সের সূত্র মানে সূত্র আলোচনা করেছিলাম যে দুইটা সমমানের বলের ক্ষেত্রে দুইটা বল যদি সমান মানের হয় তাহলে লব্ধিটা কি হয়। লব্ধিটা যদি আমরা মনে রাখি দুইটা সমান বলের জন্য, তাহলে r = 2p cos α/2। লব্ধি হচ্ছে আলফা আর হচ্ছে আলফা হলো ওই সমান মান, যেটা সমান মানের যে দুইটা বল এই দুইটাকে পি ধরা যদি হয় তাহলে আলফা হচ্ছে ওই সমান বল পি এর মধ্যকার কোণ। সমমানের দুইটি বলের লব্ধির বর্গ, তাহলে লব্ধি মানে আর, তাহলে আর এর বর্গ, বর্গ মানে আর স্কোয়ার। ওই বল দুইটার গুণফলের 4 গুণ, বল মানে কি পি, বল দুইটা সমমানের বল হলো পি, তাহলে পি দুইটার গুণফলের 4 গুণ, তাহলে সামনে 4 দিব, তার মানে আর স্কোয়ার সমান হচ্ছে কত 4p²। আর স্কোয়ার মানে 4p²। এখন প্রশ্ন হলো বলদের মধ্যবর্তী কোণ বের করো, আলফা বের করতে হবে। তাহলে আর মানে কি, আর মানে তো এখানে আমরা দেখলামই, আর মানে হচ্ছে 2p cos α/2, তার আবার হোল স্কোয়ার যদি দেয় এই পাশে 4p², তাহলে এখন উভয় পাশে কি হয়, এখানে বর্গ করলে কিন্তু 4p² হয়, উভয় পাশে 4p² বাদ গেল, তাহলে এখানে থাকলো কি cos² α/2 থাকলো, এখানে cos² α/2 থাকলো, আর এখানে জাস্ট 1 থাকলো। cos কত ডিগ্রির মান 1, cos² α/2, cos হচ্ছে 0 ডিগ্রির মান আমরা 1 এটা জানি, তাহলে উভয় পাশে 0, cos 0 দিলে α/2 সমান সমান α/2 মানে হলো 0, দ্যাট মিনস আসলে আলফা = 0 ডিগ্রি। অর্থাৎ সমমানের দুইটা ভেক্টরের লব্ধির বর্গ তাদের গুণফলের 4 গুণ হবে যখন দুইটা বল পরস্পর 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে, মানে একই দিকে থাকবে। আসলে সবশেষ কোশ্চেন আজকের এই ভিডিওটির, ওয়ান শট MCQ এর একেবারে শেষ প্রশ্ন। আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। আর স্কলিং ইজ এ বিগ ডিজিজ, ওই সারাদিন স্কলিং করা বাদ দিয়ে আমরা যদি কোনো একটা স্পেসিফিক শিক্ষণীয় বিষয় দেখি সেটা আমাদের জন্য বেশি উপকার হবে। সে কারণে আমরা বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন করে চোখ রাখার জন্য, এখানে স্কল না করে, ঠিক আছে। এই ভিডিওটির একদম লাস্ট কোশ্চেনটা আমরা সলভ করব, যেটি হলো 10 নম্বর MCQ, এবং এখানে অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রশ্ন রয়েছে। একটি হেলানো ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে এস এবং টি দুইটি পৃথক বলের প্রত্যেকে একাকী ডব্লিউ ওজনের কোনো বস্তুকে সমতলের উপর স্থিরভাবে ধরে রাখে, এবং কোণ আলফা হলে এস ও ডব্লিউ বলের অনুপাত কোনটি এটা জানতে চেয়েছে। এস আর ডব্লিউ বলের অনুপাত জানতে চেয়েছে। দেখো, আমরা এস আর ডব্লিউ বলের অনুপাত যদি বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ঘটনাটা একটা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। চিত্রের মাধ্যমে যদি ঘটনা রিপ্রেজেন্ট করি তাহলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে যে এখানে আমরা একটা হেলানো তল আঁকাইলাম, এবং এই হেলানো তলটা আসলে ভূমির সাথে আলফা কোণে অবস্থান করতেছে। এইখানে আমরা ধরলাম ডব্লিউ ওজনের একটা বস্তু আছে, ওজনটা সোজাসুজি নিচের বরাবর ক্রিয়াশীল থাকবে, এবং যেহেতু বস্তুটা হেলানো তলের উপর আছে, বস্তুটার প্রতিক্রিয়া বলটাও কিন্তু ভূমির সাথে হেলানো আলফা কোণে হেলানো তলের মধ্যে আছে, এই জন্য প্রতিক্রিয়া বলটাও উলম্বের সাথে আলফা কোণে থাকবে, এবং এই বস্তুটার ওজন ডব্লিউ ওজন এই বস্তুটার ভূমির সমান্তরালে একটা বল প্রয়োগ হয়েছে, এখানে এস বল, এবং সেই এস বলটা ভূমির সমান্তরালে ক্রিয়াশীল রয়েছে, এবং সেই এসের জন্য যদি আমরা করি, এসের চিত্র ডাকায় এইভাবে হবে, ডব্লিউ এইদিকে থাকবে আর প্রতিক্রিয়া বল এখানে থাকবে। তার মানে এখানে মূলত 3টা বল ক্রিয়াশীল আছে এবং বস্তুটাকে স্থির রাখছে বলছে প্রশ্নে। অতএব এখানে আমরা লামিন সূত্র প্রয়োগ করতে পারি। লামিন সূত্রে যখন এস নিব তখন এস বাদে বাকি 2টা বল ডব্লিউ আর এর মধ্যকার কোণ নিব। ডব্লিউ আর এর মধ্যকার কোণ এই চিত্র অনুসারে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। আর যখন ডব্লিউ নিব তখন আর
আর আর এস এর মধ্যকার কোণ এইটুকু হচ্ছে 90 আর ওইটুকু হচ্ছে আলফা, দ্যাট মিনস 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি যোগ আলফা। ঘটনাটা কি হয়, এখানে কোঅর্ডিনেট হিসাব করলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে সাইন আছে, সাইনের মান পজিটিভ, 180 কারণে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না, জাস্ট এটা এস বাই সাইন আলফা হবে, আর এটা ডব্লিউ বাই এটা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় দ্বিতীয় চতুর্ভাগে সাইন আছে বাট 90 থাকার কারণে চেঞ্জ হয় কজ আলফা হবে, তার মানে এস বাই ডব্লিউ সমান সমান হলো সাইন আলফা বাই কজ আলফা। তাহলে অনুপাত কি হয়, টেন আলফা ইস টু 1, এস ইস টু ডব্লিউ সমান সমান কি টেন আলফা ইস টু 1, টেন আলফা ইস টু 1 কে আছে, হ্যাঁ ক নাম্বার প্রশ্ন এমসিকিউ অপশনটিতে রয়েছে, অর্থাৎ এই প্রশ্নটির রাইট অ্যান্সার হচ্ছে টেন আলফা ইস টু 1। হ্যাঁ, এখানে কিন্তু টি মানের আরেকটা বলা ছিল, সেটার জন্য আরেকটা কন্ডিশন বের করা যায়, এবং যদি সেই কন্ডিশন বের করি নতুন একটা কন্ডিশন আসে, সেটা হলো সৃজনশীলের খ বা গতে আসে বা উচ্চতর দক্ষতাতে আসে। তো এই ছিল আজকের অন শর্ট এমসিকিউ এর আলোচনা। আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে রাখো। তোমরা এইচএসসি এবং অ্যাডমিশন দুই ধরনের প্রিপারেশনই কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে থাকবা। পরবর্তীতে আমরা কিন্তু এসএসসির নিয়েও কাজ করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।